যেটাকে আমরা জয়লাভ করতেছি বলতেছি, সেটা লাভ করার পরে ওইটা কেন ঘটলো বলে আপনার মনে হয়? আমি তো বললাম সেটা তো আপনি দেখতেছেন একটা ছোট অংশ, আচ্ছা, আপনি বড় অংশটা দেখতেছেন না। আমি আপনাকে একটা কথা বলি, সেপ্টেম্বর অনওয়ার্ড আপনি সেপ্টেম্বর 2024 অনওয়ার্ড আপনি হচ্ছে যে ভায়োলেন্স এগেইনস্ট মাইনরিটি আপনি দেখাইতে পারবেন না ওই অর্থে, খুবই র্যান্ডম। এটা এরপরে আবার কিছুটা সার্চ হয়েছে মাঝে মধ্যে, কিন্তু এটা দেখেন আমি বলি তাহলে কন্টেইন করা গেছে। প্রশ্নটা হচ্ছে কন্টেইন করা গেছে, এবং কন্টেইন করছে কিন্তু ওই সময় পুলিশ ছিল না, ওই সময় অন্যান্য ফোর্স কিন্তু আমাদেরকে অতটুকু সহযোগিতা করছে কিনা আমি আমি জানি না, কিন্তু ওই সময় সাধারণ জনগণ সহযোগিতা করছে, এই অভ্যুত্থানের পক্ষের লোকেরা সহযোগিতা করছে টু অ্যাফিজ and to control the situation। এটা কিন্তু খুবই না গুরুত্বপূর্ণ না একটা না না, পর্ব কিন্তু কিন্তু আমি বাংলাদেশের জানি না রাজনীতি। জনাব আলম, আপনি কি আমার প্রশ্নটা এড়াচ্ছেন নাকি আমি আপনাকে প্রশ্নটা করতে পারতেছি না? না, না, আমি আমার উত্তর কথা হলো, দিচ্ছি, আমি উত্তর আমার দিচ্ছি। কথা হইলো যে আপনি সেপ্টেম্বর অনওয়ার্ড এগুলি করছেন, আমার কথা হলো আপনি জবাব দিতেছেন যে ভাই 16 কোটি 17 কোটি তো ঘটনা, এরকম ঘটনা 17টা ঘটছে। আমার প্রশ্নটা হইলো হাসিনা অন্যায় করছে, হাসিনা পালায় গেছে, এর মধ্যে সংখ্যালঘুদের যারা পুরাইলো, যারা ওই লোককে আক্রমণ করলো, তারা কারা আসলে? আপনারা কি এই জবাবটা আপনি দিবেন না আপনি যে তারা কারা? আপনি মানে হু আর আপনি দে? বললাম if they are perpetrators, তাদেরকে আইনের আওতায় আপনি আনা হইছে, এখনো সুযোগ আছে, আনেন। আপনি এটা ফৌজদারি অপরাধ, আপনি লয়ের লোক, আইনটা তো পরে, আইনটা তো পরে, মানে না, এইটা না, করার আপনি- মানসিকতাটা আপনি- কেন? এবং আপনি- সেই সময় অনেকে এটাকে সাপোর্ট করছে, এটা কারণটা কি? মানে ধরেন আমি তো সাপোর্ট করি নাই, আপনি করেন নাই, কোনো আপনি করেন leader- নাই, সেই জন্য কিন্তু কোনো- আপনি আজকে সেই জন্য কিন্তু অনেকেই বলেন আপনি যেটা সাপোর্ট করেন নাই, আপনি যেটা বিরুদ্ধে দাঁড়াইছেন, তার জন্য আপনাকে অনেক মূল্য দিতে হয়েছে। আমি জানি না, মানে এটা লোকের ধারণা, আপনি হোক যেটা না, সাপোর্ট হোক করেন না, হোক না, মূল্য কিন্তু যারা দিতে তো সাপোর্ট হয়, করছে তারা তো ভালো আছে, অনেকে আবার সেটা বলতেছে। তো সেই জন্য তো সাপোর্টটা যারা করছে, সেই জায়গায় কারা করছে সেইটা তো আমাদের জানা দরকার। কারা করছে আমি তো বললাম কারা করছে, তাদের তো আপনি একটা তো হচ্ছে আপনি যেটা বলছেন যে ইনডিসক্রিমিনেটলি সংখ্যালঘুদের বিরুদ্ধে আঘাত, সেটা তো আমরা ফ্রম ভেরি বিগিনিং, আমি তো মনে আছে আমার 10-12 আগস্ট পর্যন্ত, সেখান থেকেই আমরা শুরু করছি মিটিং করা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বসা শুরু করছি আমাদের অভ্যুত্থানের লিডাররা মিলে। হ্যাঁ, আমরা বসা শুরু করছি, প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে যে খুঁটিনাটি জানার চেষ্টা করছি, কোথায় কি প্রবলেম হচ্ছে, আমরা কিভাবে সমাধানটা করতে পারি, আমরা কিভাবে এটাকে কন্ট্রোল করতে পারি। গভর্নমেন্টে আমি নিজে যাওয়ার আগে আমরা হিউজ পরিমাণ, মানে প্রত্যেক দিনে অনেকগুলো মিটিং আমরা করতে হয়েছে বিভিন্ন গ্রুপ অফ পিপলের সাথে, যে আমরা কিভাবে এই ভায়োলেন্স গুলোকে ইয়ে করতে। এখন ভায়োলেন্স গুলো কে করছে কে করে নাই, এটা কিন্তু আপনি যে উত্তরটা জানতে চাচ্ছেন যে কোনো একটা গ্রুপ অফ পিপল, কোনো একটা বেস্টেড ইন্টারেস্ট, কোনো একটা নির্দিষ্ট আদর্শ ধর্মের লোক কিনা বা ধারার লোক কিনা, এরকম আপনি পাবেন না। আপনি ধরেন না, যদি আপনি তো নিউ ইয়র্কে থাকেন, নিউ ইয়র্কে যদি মানে এখন যদি বিদ্যুৎ চলে যায়, আপনি অনেক রকম সুবিধা সুযোগ সন্ধানী লোক দেখতে পাবেন, যে দেখা গেলে হ্যাঁ হ্যাঁ তা আছে। ফলে আপনার যেটাকে বলা যায় যে আপনার মানে আপনাকে সিস্টেমেটিক এথনিক অথবা একটা রাজনৈতিক ভাবে নিকেশ করার জন্য যে এরকম প্ল্যান, ওইরকম কিছুই ছিল না। এটা ছিল একটা তো হচ্ছে যে হিন্দু আওয়ামী লীগ লিডার, এদের একটা অংশ এক ধরনের প্রতিশোধ পরায়ণতার শিকার হয়েছে, সেটা একটা ঘটনা, সেটা আপনাকে আলাদাভাবে দেখতে হবে, না নিউজের রিপোর্টে আছে, সেটা আপনাকে আলাদাভাবে দেখতে হবে। কিন্তু সাধারণ হিন্দু পরিবারের যারা আঘাতপ্রাপ্ত হয়েছে, আমি তো মনে করি তাদের পক্ষে আমরা ওই সময় দাঁড়াইছি। আমি নিজে চেষ্টা করছি পুরো রিপোর্টটা ওদের কাছ থেকে নিয়ে আমি ওদের পুনর্বাসন করার। আমি এটা ওকে, আমরা একটু আগাই জানাব। জি, আমরা একটু আগাই। এই সিরিজেরই আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা কিন্তু শেখ হাসিনারে বিরুদ্ধে যখন কথা বলছি, তখন আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির কথা বলছি, আমরা বলছি যে মুক্তিযুদ্ধকে নিয়ে উনি ব্যবসা করেন এবং মুক্তিযুদ্ধ উনি মানেন না। মুক্তিযুদ্ধের যে নীতির উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ করা হয়েছিল, সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক বা ধর্মনিরপেক্ষতা, এর কোনোটাই উনি মানেন না, এর কোনোটাই ওর মধ্যে নাই। কিন্তু শেখ হাসিনার পতনের পর মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হবে, স্বাধীনতা যারা আছে তাদের বিরুদ্ধে এটা করা হবে, এইটা কেন আসলো? আমি আবারও বলতেছি যে আপনি কিন্তু, মানে আপনাকে আমি আলাদা দেখি অন্য সবার থেকে, কিন্তু এই যে সবাই বা ক্ষমতার কাঠামো থেকে এইটাকে একটা প্যাট্রন যদি আমি নাও বলি, আমি বলবো যে এইটাকে একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা, এইটা কেন? কারণটা কি? মানে এইটা প্রোটেক্ট না কইরা তাদেরকে ভালো বলার চেষ্টাটা কারণটা কি? মুক্তিযুদ্ধের সাথে
আমি মনে করি না এরকম এরকম ভাবে হয়েছে। আর আমি ভালো অন্যরা খারাপ এরকম না। না, আমি ঘটনা হচ্ছে, ভালো আমি বলতেছি যদি না ভাই। ভালো আপনি আপনি অত বলেন নাই আর কি যে ওটাও আমি- ভাঙা উচিত, কারণ শেখ না, হাসিনা না, আমি কেন যেমন আমি শফিক ভাইয়ের ভাঙার বক্তব্য, পক্ষে- আমি বলি সরকারের বক্তব্য কিরকম, শফিক ভাইয়ের বক্তব্য হচ্ছে আচ্ছা ওই বিল্ডিং ভাঙা হলো কেন, হাসিনা ওইখানে বক্তৃতা দিচ্ছে দেখে বিল্ডিং ভাঙা দিয়ে আসছে, মানে এটা কিন্তু শফিক ভাই জাস্টিফাই করছে। আচ্ছা, ওনার ওনার পয়েন্ট অফ ভিউ আমি ব্যাখ্যা করতে পারবো না, উনি ব্যাখ্যা করতে পারবেন। জি। আমি যেটা আমার পক্ষ থেকে বলতে পারি হুম। সেটা হচ্ছে, আমি যে কোনো ধরনের ভাঙাভাঙির বিরুদ্ধে আমি নিজে বারবার বলছি, এবং 32 ভাঙার দিনও আমি বলছি কথাটা। তো আমার পয়েন্টটা হচ্ছে কি, আমার পয়েন্টটা খুবই ক্লিয়ার। আপনি বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্ন, মূর্তি, ভাস্কর্য, ভবন ভেঙে করতে পারবেন। ভবন ভাঙা হয় না, এরকম কোনো অভ্যুত্থান বিপ্লব হয় না। আপনি মর্নিং নিউজ জ্বালাই দিছে 52 সালে ভাষা আন্দোলনকারীরা, কি জন্য জানেন? আমি গল্পটা বলি, আপনি যদি স্মরণ না করতে পারেন। সেটা হচ্ছে মর্নিং নিউজ, আমি শুনতে মর্নিং পাচ্ছি, নিউজ, আমি শুনতে পাচ্ছি, জি। হ্যাঁ, মর্নিং নিউজ রিপোর্ট করছে, চাপাইছে যে দেখো ঢাকায় ধুতি পরা কতগুলো লোক হেঁটে যাচ্ছে, এরা ভারতের চর, এরা পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এন্ড ভাষা আন্দোলনকারী যারা, তারা মর্নিং নিউজ জ্বালাই দিছে। and you can go through those newspapers if you want. আমার কাছে আছে, আমি আপনাকে পাঠাই দিব। না না ঠিক তো, আছে, না, 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 আমি আমি আমার এখানে- প্রশ্নটা অন্য, এখানে আমার প্রশ্নটা অন্য। এখানে এটাই প্রশ্ন ভাই। এখানে হচ্ছে যে কোনো স্থাপনা, যে কোনো রাজনীতিক, ভাই যেটাকে আপনি রাজনীতিক ভাই আপনি আপনি যখন ভাঙতেছেন তখন যে আপনি 7 জন বীরশ্রেষ্ঠর মূর্তি ভাঙছেন, অবশ্যই ভাঙবো না, না না, অবশ্যই 7 জন ভাঙবো না। বীরশ্রেষ্ঠর মূর্তি আপনি ভাঙছেন, আপনার যদি বাংলাদেশের উপর আক্রোশ না থাকে, আপনার যদি না, 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 মুক্তিদের উপর আক্রোশ না আমি থাকে, ইউ ক্যানট ডু ইট। Yes, you cannot do it, but আমি বলছি যে বীরশ্রেষ্ঠদের বাংলা বলেন, আপনি আইবেন তাজউদ্দিনেরও যদি বাঙে এবং অন্যান্য লিডারদের, এই বাংলাটাকে আমি তো জাস্টিফাই করতেছি না, কিন্তু আমি বলতেছি যে দেয়ার ওয়াজ এ কন্ডিশন। না, না, আপনি শেখ হাসিনার উপরে রাগ আছে, শেখ হাসিনার উপরে রাগ থাইকা আপনার রাগ উপরের দিকে উঠছে, আপনার তার বাপের উপরে রাগ হইলো, আপনি তার বিল্ডিং জ্বালা দিয়েছেন, আপনি না, তার বাপের উপর রাগ, কিন্তু তার বাপের উপর রাগ, আমি বলি আপনারা যদি এটা ইকুয়েট করতে চান, তাহলে আপনারা যে জটিলতায় পড়বেন, সেই জটিলতাটা হচ্ছে যে আপনারা আসলে সঠিক ভুলের বাইরে চলে যাইতে হবে, একটা জায়গায় চলে যাইতে হবে, যেটা একটা সুফিবাদী দ্বারা, কিন্তু ওখানে আপনি যাইতে পারবেন না, কারণ আপনি পলিটিক্যাল। আমি বলি যে সেটা হচ্ছে যে শেখ হাসিনা তার বাবাকে বিক্রি করছে। শেখ হাসিনা, ইভেন শেখ মুজিবুর রহমানকে বারবার বলা হয়েছে আপনি জাতির পিতা থাকেন, মহাত্মা গান্ধীর মতো আপনি আর ক্ষমতা নিয়েন না, আপনি থাকেন না আমাদের সবার অভিভাবক হয়ে। উনি হন নাই, উনি নিজে দায়িত্ব নিয়েছেন, দায়িত্বে ভুল শুদ্ধ অনেক কিছুই থাকে, উনি করছেন, উনি অনেকভাবে মিশ্র প্রতিক্রিয়ার শিকার হয়েছেন, ওনার ফ্যামিলি সহ শহীদ হয়েছেন, সেটা আমরা বুঝলাম। কিন্তু এখন যেই পর্যায়ে আছে শেখ হাসিনা, যেই পর্যায়ে ওনাকে নামাই নিয়ে আসছে, সেখানে শেখ মুজিবকে যখন, শেখ মুজিবের মূর্তিগুলো, ভাস্কর্য, যেই অর্থই বলেন না কেন, এটা যখন ভাঙা হচ্ছে, আপনি পিপলের দিকে তাকান। আপনি এটাকে পিপল বলতে পারেন, আপনি এটাকে মব বলতে পারেন না, এটা পিপল। এটা পিপল হচ্ছে যে এটাকে, এখানে কোনো স্টুডেন্ট লিডারকে আপনি খুঁজে পাবেন না যাদের আমাদের না, আমরা কোনোদিন ভাঙতে যাই নাই। তো এটা সাধারণ মানুষ ভাঙছে, কেন ভাঙছে? প্রশ্নটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ভাঙছে। এখন আপনি যদি বলেন যে 12 মাস, কত 16-17 মাস পরে প্রথম আলো ডেইলি স্টার আগুন, আপনি এটাকে আপনি এবার ধরেন, কিন্তু আপনি ধরেন না 5 আগস্টের অব্যবহিত পরে, ইমিডিয়েট পরে যেগুলো হয়েছে, আমি মনে করি যে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের প্রতি আচ্ছা, যে আক্রোশ, আমি তো সেটার থেকে একটু আগেতে ছিলাম, 7 বীরশ্রেষ্ঠর ইয়াটাকে ও ক্ষোভের জন্য ভাঙছে। হ্যাঁ, সেটা আমি 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 মানে আমি শেখ মনে হাসিনার করি সাথে যে 7 এটা- বীরশ্রেষ্ঠর কি, আমি No, তো no, মানলাম, no, no, এটা আপনি এটা আপনি পাবলিক করতে ক্ষোভ। পারেন না। এটা পাবলিক ক্ষোভ না, এটা যারা ভাঙছে তাদের অন্য অভিসন্ধি আছে। আমি সেইটাই ইভেন তো যারা বলতে মুজিবনগর, চাইতেছিলাম, আমি তো হ্যাঁ, সেটাই বলতে মুজিবনগরে যারা মূর্তি ভাঙছে, ওদের ভিন্ন অভিসন্ধি আছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের এই যে আপনার মানে জগন্নাথ হলের পিছনে এখানে যে মন্দির, মূর্তি, ভাস্কর্য ভাঙছে, ওদের ভিন্ন অভিসন্ধি আছে। দে আর নট আওয়ার পার্ট। আমি যদি সঠিক হই, তাহলে আমার সাথে সাথে বাংলাদেশে মিলিয়নস অফ পিপল এই আইডিয়া ধারণ করে, খালেদ ভাই। জুলাইয়ের পক্ষে হাজার লাখ লাখ লোক এই আইডিয়া ধারণ করে যে এই ভাঙাগুলো উচিত হয় নাই। আপনি শেখ হাসিনার প্রতি ক্ষোভ আছে, শেখ মুজিবের প্রতি ক্ষোভ আছে, কারণ শেখ হাসিনা শেখ মুজিবকে এই টেনে নামাইছে এখানে। ইট ইজ শেখ হাসিনাস ফল্ট। না না, সেইটা তো আমি আলাদা করে রাখলাম। আমি তো দেখতেছি যে আপনি যখন 7 জন বীরশ্রেষ্ঠর, এটার মধ্যে আপনি মুক্তিযুদ্ধের মুরালে আঘাত করতেছেন, আপনি মুজিবনগর না, এটা আপনি করতে পারেন, এটা আপনি করতে পারেন। এইটা তো আপনি ক্ষোভ থেকে করেন না, এটা তো পিপল করে না, পাবলিক করে না, এটা তো কোনো না কোনো একটা রাজনৈতিক ইন্ধনে এটা করা উচিত। হ্যাঁ, আমি তো এটা অস্বীকার করতেছি না, এবং আমি এটাকেই আমি বিরোধ করতেছি যে এটা জুলাইকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়া করানোর একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে অনেকে এটা করছে, যে অভিসন্ধি যাদের ছিল তারা আমরা না,
আপনি মুক্তিযুদ্ধের পরে যারা চোর চাচড়িগিরি করছে, যাদের কারণে শেখ মুজিবুর রহমান বলছে আমার কম্বলটা কই, তারা কি মুক্তিযোদ্ধা ছিল না? আপনাকে আমি বলি, একবার খুব ক্লিয়ার কাট কথা শুনেন, 71 থেকে 80 দশক পর্যন্ত কোন মুক্তিযোদ্ধাকে যায় রাজাকাররা হত্যা করে নাই। মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদেরকে মারছে। তো আপনি কারে দোষ দিবেন? ফলে আপনাকে কিন্তু এই জন্য কি আপনি মুক্তিযোদ্ধাদেরকে বলেন মুক্তিযুদ্ধ খারাপ? বলেন না তো। কারণ মুক্তিযুদ্ধ যখন ইভেন্টটা শেষ হয়ে গেছে 16 ডিসেম্বর, এরপরে যে ম্যাস কিলিং, বিহারীদের উপর কিলিং, তারপরে আপনার হচ্ছে যে নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে কিলিং, জাসদের উপর কিলিং। আমি দুইটা আমি হচ্ছে যে আপনি যেহেতু বারবার এই প্রসঙ্গটা আনতেছেন, আমি দুইটা জায়গা থেকে এটা দেখি। 1971 সালের পর থেকে যদি বিহারীদের উপরে, জাসদ ইত্যাদির উপরে, এটার সাথে কিন্তু একটা প্রপার্টির একটা সরাসরি রিলেশন ছিল। কারণ বিহারীদের ক্ষেত্রে তো আপনি এটা এখন গেলেই দেখতে পারবেন, মিরপুর 11 নম্বরে যান, মোহাম্মদপুরে যান, আমি তো এটা সরাসরি দেখতে পারবেন, নিশ্চয়ই এটা প্রপার্টির। কিন্তু যখন আমি ইডিয়ালিস্টিক জায়গা থেকে আসতেছি, আমি ওইটাও মাইনা নিলাম যে শেখ হাসিনা এমন এক জায়গায় বাংলাদেশের মানুষকে নিয়ে আসছে যেখানে তার বাবাকে নিয়েও এরকম অশ্রদ্ধা, অসম্মান দেখাইতে পাবলিক গেছে। কিন্তু আমি যেটা বলতেছি যে ইডিওলজির জায়গা থেকে এই জিনিসটা কেমনে জনপ্রিয় হয় যে আমরা 71 সালে আমরা ভুলভাবে দেশ স্বাধীন করছি, 71 সালে এত লোক মারা যায় না, এই জায়গাটাতে মানুষ কেমনে সমর্থন করছে? এটা কি আপনারা এগুলো আমরা বলি নাই, এগুলো আমরা বলি নাই, নেভার। আচ্ছা, এগুলো যাদের বলার তারা বলছে, যাদের এটা দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা ছিল তারা বলছে। আপনি 71 ভারতের কাছে বিক্রি করে দিয়েছে যারা, একটা অংশ ছিল, একটা অংশ বলছে এটা দ্বিজাতি তত্ত্বের অবসান হয়েছে, এটাও ছিল। 71 হাজার রকম, 71 আপনার কাছে একরকম, 71 এবং 47 হাজার রকম। পাকিস্তান আন্দোলন, আবুল হাশিমের পাকিস্তান আন্দোলন হচ্ছে বেসিক্যালি গ্রেটার বেঙ্গল করার আন্দোলন, মাওলানা ভাসানীর আন্দোলন, শেখ মুজিবুর রহমান, আমি শেখ মুজিবুর রহমানের একটা লেখা ওই সময় ছাপানো হয়েছে 47 সালের, এটা আমি আমার রিসার্চের কাজে এটা ইউজ করছি। আর হ্যাঁ, 47-এ শেখ মুজিবুর রহমান নিজে বক্তৃতা দিয়ে বলতেছে আমরা অখণ্ড বাংলা চাই। এখন ওই রাজনীতি যারা করছে, আর শাহজিজুর রহমান তখন বিরোধিতা করছে, সেই শাহজিজুর রহমান আবার পাকিস্তানের পক্ষে 71 সালে, আর শেখ মুজিবুর রহমান 71-এর নেতা। ফলে এগুলো প্রত্যেকটা রাজনৈতিক ঘটনারই অনেকগুলো চরিত্র দাঁড়ায়, এবং কোনটা সহি চরিত্র কোনটা বেসহি চরিত্র সেটা তো আসলে ইতিহাস নির্ধারণ করবে। আর আমার মনে হয় যে আমি একটু বর্তমান রাজনীতিতে ফিরে আসি। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের, মানে আমি এই কথাটা প্রায় শুনি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই আসলে 71 সালে যে বাংলাদেশটা স্বাধীন হয়েছে এইটার বাস্তবতাটা ঠিক অনুধাবন করে নাই, সেই জন্য এটাকে মুক্তিযুদ্ধ না বলে এটাকে গন্ডগোল বলে। অনেক মানুষই রাজনৈতিকভাবে এটার পক্ষে ছিল না, অনেক মানুষ এটা আসলে বুঝতেই পারে নাই, এবং সেটা ভারতের ষড়যন্ত্রে এবং চক্রান্তে পাকিস্তান থেকে তার আলাদা হইতে হয়েছে। আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি এখন অবশ্য এই মনে করে না? হ্যাঁ, এটা মনে করে না, এটা মনে করে না, মনে করে না। এগুলো একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রচারণার অংশ, যে তারা এইভাবে বাংলাদেশটাকে ডেফিক্ট করতে চায়। বাংলাদেশের প্রত্যেকটা ইভেন্টকে আপনার ওই স্পেসিফিক চরিত্রের জায়গা থেকে ব্যাখ্যা করতে হবে। ওইটা যদি আপনি না করতে পারেন তাহলে যেটা হবে যে আপনি নেগেশনের ভিতর দিয়ে আপনি যাবেন, আপনার কোনো জাতীয় চরিত্র দাঁড়াবে না। এই জন্য আমাদের এত খারাপ অবস্থা এই দেশ হিসেবে। অনেকে বলে টাকা পয়সার কারণে, কিন্তু আপনার ন্যাশনাল কোনো ক্যারেক্টার নাই রে ভাই। না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আর আমি দুইটা বিষয়ে আপনার একটু মতামত জানতে চাইবো। যে একটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে চুক্তি করছে সেটা আপনারা, মানে আপনি অবশ্য প্রত্যেক করে বাইরে আসছেন, কিন্তু আপনি যে সরকারে ছিলেন সে সরকারে ছিল, তারা এটা 9 তারিখে করছে। এই ব্যাপারে অল্টারনেটিভসের বা যেন মাহফুজ আলমের কোনো আলাদা অবস্থান আছে কিনা, যে চুক্তিটা কেমন হয়েছে, ভালো খারাপ, আগে পরে? আমাদের এখানে খুবই ক্লিয়ার কথা, আপনি হচ্ছে ইমিডিয়েট রেজাল্টের জন্য যদি আপনি এটা করেন তাহলে আপনি এটা করছেন, কিন্তু আমি মনে করি যে এটা লং টার্মে এটা বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে অনেক ক্ষেত্রে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। বিশেষ করে আমরা যে কথাগুলো বলতেছি, আমাদের নিজস্ব জ্বালানি, আমাদের নিজস্ব ফসলের প্রশ্ন, আমাদের নিজস্ব যে শিল্পের প্রশ্ন, এগুলোতে আমাদেরকে বাধাগ্রস্ত করবে। এবং সরকারকে এটা যত দ্রুত করা যায় রিভিজিট করা উচিত, বসা উচিত আবার এই নেগোসিয়েশনে, এন্ড দে শুড থিঙ্ক অ্যাবাউট দেয়ার স্লোগান যে বাংলাদেশ ফার্স্ট। তারপরে তারা যা ইচ্ছা ট্রিটি করুক, কোনো অসুবিধা নেই, যে কোনো দেশের সাথে ট্রিটি হইতে পারে।
আপনি চুক্তিটা দেখছেন কিনা, এটা কি বাংলাদেশের পক্ষে গেছে বা? আমি চুক্তিটা দেখি না, কারণ আমার সময় ক্যাবিনেটে তো তোলা হয়নি, আমি জানিও না এটা। ওই সময় আমরা জানতাম যে এটা একটা ট্রেড নেগোসিয়েশন, খলিল ভাই এবং ওই সময় যিনি ছিলেন বশির ভাই, ওনারা করতেছেন। তো ওনারা করছেন, ওনারা যাওয়া আসা করতেছেন নিয়মিত, এটা আমি জানি। ওই সময় আমি ওয়াশিংটনে নিজে গেছি, যখন নিউ ইয়র্কে, নিউ ইয়র্কে ছিলাম ওই যে আগস্ট মাসে বোধহয় আমার প্রোগ্রামে। তো তখনও আমি জানতাম যে এই কাজটা চলমান আছে, আমাদেরকে এম্বাসির লোকরা বলছে। তো এইটা চলমান আছে এটা আমরা জানি, কিন্তু এটা ডিটেলস আমি নিজে পড়ি নাই। আমার যেটা যতটুকু পত্রিকাতে কলাম এখানে সেখানে লেখা হয়েছে, এই জন্য আমি বলছি আমাদের কিছু স্বার্থগত জায়গাতে ইমব্যালেন্সড একটা জায়গাতে চলে গেছে। এটাকে আপনি যদি সরকার যদি বাংলাদেশ ফার্স্ট নীতি অবলম্বন করে, সরকারকে এটা রিকনসিডার করা উচিত, রিভিজিট করা উচিত, রিনেগোশিয়েট করা উচিত। একজন দর্শক জালাল আহমেদ উনি বলতেছেন, খালেদ ভাই আজ 3টি টকশো গেলে কিন্তু বাজেট নিয়ে কোনো আলোচনা না করা কারণ কি? ভাই জুন মাসের 9 তারিখে বাজেট নিয়ে প্রোগ্রাম করেছি আমি, একটু প্রোগ্রামটা দেখেন, মানে বাজেট হওয়ার আগে বাজেট নিয়ে প্রোগ্রাম করা হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে ডক্টর জাহেদ রহমান, মানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, বাংলাদেশের একজন উপদেষ্টা, উনি ভারতে গিয়েছেন, তাকে আসলে 2 ঘন্টা এখানে সেখানে বসিয়ে রাখা হয়েছে, অনেক প্রশ্ন করা হচ্ছে, তিনি আবার সেখানে ফিরে আসছেন। আপনি কি মনে করেন বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে এইটা বলা হয় যে বিএনপি ভারতের সাথে এক ধরনের ভালো সম্পর্কই চায় বা প্রতিশ্রুত, তো সেই ক্ষেত্রে এইটাকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করেন? মানে এইটা হচ্ছে আমার মনে হয় যে আসলে এটা আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন, যে বাংলাদেশে এখন ভারতের সাথে একটা শীতল পরিস্থিতি থেকে তারা ইলেকশনের পরে তারা নিজেরা ইলেকশন বারবার দাবি করছে। হ্যাঁ, দ্যাট ইজ ইন্টারেস্টিং। তারা গত 17 বছর ইলেকশন চায় না, বাট ইন্টারিম সরকারের সময় তারা বারবার ইলেকশন দাবি করছে যে ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তারা কাজ করবে। এখন ইলেক্টেড গভর্নমেন্টের সাথে তাদের কেন বনিবনা হচ্ছে না, তারা কেন এই টেনশন গুলো জিয়ে রাখতেছেন, এটা তারা ভালো বলতে পারেন। আমি কিভাবে বলবো এটা? অনেকে যে বলেন, যারা মাহফুজ আলম, অনেকে যে বলেন যে খলিলুর রহমান সাহেব যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা, তিনি যে জনাব তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী হলেন, অনেকে যে বলেন যে এটা আসলে ইন্ডিয়া এবং আমেরিকার কার্ড বা আমেরিকার চাপে পড়ে এই সরকারকে এটা করতে হয়েছে। আপনার কাছেও কি তাই মনে হয়, নাকি এটা একটা ধরেন খলিল সাহেব এত যোগ্য লোক যে তাকে নিতেই চাইছে বিএনপি, সেজন্য তাকে নিছে? আপনার কাছে কোনটা মনে হয়? এটা বিএনপি ভালো বলতে পারবে ভাই, বিএনপি তো আমি করি না। মানে আপনার কাছে কি মনে হয় যে মানে একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এত গুরুত্বপূর্ণ যে তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিএনপির মতো একটা পুরনো দলে নিতে হবে? মানে এটা আপনার কাছে কি মনে হয়? বিএনপি টেকনোক্রেট নিতে অভ্যস্ত, টেকনোক্রেট বিএনপি সেই অনেক আগে থেকেই নেয়। তো এটা আসলে টেকনোক্রেট মানে হচ্ছে টেকনোক্রেটদের মধ্যে তো বিএনপি মানে ধানের শীষ মার্কা টেকনোক্রেটও অনেক আছে, মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কা টেকনোক্রেট কেন? এখন না, আপনি কোনটা ধানের শীষ কোনটা ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা তো আপনি কিভাবে জানেন? আমি জানি না, আমি জানতে পারিনি। আচ্ছা, না এইটাও একটা ভালো কথা বলছেন, কারণ আমাদের এই অনুষ্ঠানের প্রেক্ষিতে আমি এই উপসংহারে আসছিলাম যে ডক্টর খলিলুর রহমান আগে থেকেই বিএনপির লোক, বিএনপি বরং আপনাদের মধ্যে ওনাকে প্ল্যান করছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু কিছুই বোঝেন না, উনি এটা বুঝতে পারেন না। এটা একটা মজার যে আমরা ধরেন এই যে এতগুলো স্পেকুলেশন করতেছি, কিন্তু এখানে স্পেকুলেশনের চেয়ে আসলে আমাদের এটাই পলিটিক্স স্পেকুলেশন এবং হচ্ছে ব্লেমিং, গেমিং সবকিছু। কিন্তু আমার যেটা মনে হয় যে আসলে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গায় চলে গেছে, এবং জিও পলিটিক্যাল যে টেনশন আমরা পড়ে আসতেছে আমাদের গাড়ির উপরে, হ্যাঁ, এটা এই ক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপি যদি যেটা ভালো মনে হয় তারা করছে, এবং বিএনপি এটা ভালো বুঝতে পারবে কাকে দিয়ে তারা এই টেনশনটাকে মিটিগেট করতে পারবে এবং ম্যানেজ করতে পারবে। এটা বোধহয় তাদের একটা চিন্তা ছিল। এর বাইরে আমি জানি না আসলে এটা আগে পরে কিভাবে কি হইলো, কে কার হয়ে খেললো। কারণ হচ্ছে খেলাটা তো আসলে আপনি বুঝতেও পারবেন না। যদি খেলোয়াড়ের খেলা এই হয় তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে, আর যদি খেলা আপনিই বুঝে যান তাহলে খেলোয়াড় হইলো কিভাবে? না, সেটা ঠিক আছে, কিন্তু ধরেন আবার একটা পুরোনো কথা কইতে হয় যে ইলেকশনটা একটা গেল, সেইটারে আপনি একটা ভাগ বাটোয়ারার ইলেকশন আপনি বলছেন। বাইরে এটা তো কইয়া দিছি কথা, আগে তো একবার কইছি। আবারও বলেন, আবারও একটু বলেন, অল্প একটু বলেন, আপনি একটু বলেন যে এখন এই বাটোয়ারা থেকে, মানে আমার প্রশ্নটা ওই বাটোয়ারা পর্যন্ত না, মানে যে জুলাই স্পিরিট ছিনতাই হয়ে গেছে বলে মানে বা অনেকে বলে থাকেন, আমি আপনার কথা যদি নাও বলি, ক্ষমতার মূল নিয়ন্ত্রক যুক্তরাষ্ট্র, এটা যদি আমরা নাও বলি, এই জায়গা থেকে কি আসলে আর ফিরে আসা সম্ভব? মানে
মানুষ তো ওইটাই চাইতেছে মনে হয়, তাই না? এগুলো আসলে কোনোটাই স্থির কিছু না। হ্যাঁ, আমরা একসময় ভারত, একসময় ইন্ডিয়া, একসময় আমি চিন্তা করি কবে ঢাকা উইল, আমরা একটা স্লোগান আছে, আমি নিজের লেখা লিখছি, ঢাকা উইল বি দ্য সেন্টার। আমি ওইটার অপেক্ষায় আছি। এর আগ পর্যন্ত কে কি করলো এটা আমরা দেখার দরকার নেই। আমার আমার